দেখুন, সততা রাখা দরকার। যাই বলুন না কেন, সততা থাকা দরকার। আপনার মনে যেটা আছে আপনার মুখেও সেটাই আনা দরকার। কমসে কম লোকে হিপোক্রিট তো বলবে না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 ক্ষমতায় আসার আগে বলেছিলেন, বিশাল জোরে স্লোগান টোগান দিয়ে বলেছিলেন যে আমরা বদল চাই, বদলা নয়। এবার ওনার এই কথা, মুখের কথা যে শুধু মুখেই রয়ে গেছে, সেটা যে আর হাত পর্যন্ত পৌঁছায়নি, কাজে দেখতে পাওয়া যায়নি, সে তো খুব পরিষ্কার বোঝা গেছে। টোপাকুলের মতো তার দলের সমর্থকরা যে সবাইকেই পেরে ফেলেছিল, সে তো আমরা সকলেই দেখতে পেয়েছি। এইবার ব্যাপারটা হচ্ছে যে বিজেপির ক্ষেত্রে 2021-এ বিজেপিরও কিন্তু বেশ 16 আনা ইচ্ছে ছিল যে বদল একটা হবে, তারপর তারা পেটাবে। দিলীপ ঘোষও কিন্তু প্রচুর এরকম কথাবার্তা বলেছিলেন। তারপর অবশ্য ওনাকে জিজ্ঞেস করলে উনি বলেছিলেন জোশে জোশে উনি অনেক কথা বলে ফেলেছেন, হোশে ছিলেন না উনি। না, গণতন্ত্রে তো এসব একেবারে হওয়া উচিত নয়, কিন্তু ইচ্ছা মনের ভেতরে 16 আনা ছিল। এবার দেখুন, এটাকে খুব একটা ভুলও বলা যাবে না, কারণ আমাকে যদি কেউ দুঘা মারে, আমি তো গৌতম বুদ্ধ নই যে আমি ক্ষমা করে দেবো। আমারও মনে হবে যে আমাকে দুঘা মেরেছে, আমি তাহলে 3 ঘা মারবো। এবারে তৃণমূল এতদিন ধরে পিটিয়েছে, বিজেপিরও মনে হয়েছে যে আমরা এবারে ক্ষমতায় আসবো, তারপর আমিও একটা তৃণমূল পেটাবো, সেই ইচ্ছেটা ছিল। এইবার বিজেপির তরফ থেকে এই কথাটা শেষ কয়েক মাস ধরে কিন্তু বারবারই শোনা যাচ্ছে। শুভেন্দু অধিকারী বারবার এই কথাটা পরিষ্কার করে সামনে রেখেছেন যে দেখুন, বদল হলে বদলাও হবে, বদলও হবে, বদলাও হবে। এবার এই কথাটা যে সত্যি কথা, মানে বিজেপির একেবারে অফিসিয়াল স্টেটমেন্ট, সেটা কিন্তু আজ ব্রিগেডের মঞ্চে আরো একবার প্রমাণ হয়ে গেছে। মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা সামনে রেখেছেন, তার থেকে বোঝা যায় এটা একদম বিজেপির অফিসিয়াল কথা। শুভেন্দু অধিকারী এতদিন একা একা অরণ্যে রোদন করে বেড়াচ্ছিলেন, ব্যাপারটা এরকম নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের সভা থেকে আজ পরিষ্কার বলে দিয়েছেন, এক তরফ সবকা বিকাশ হোগা, दूसरी तरफ सबका হিসাব হোগা। একদিকে বিকাশ হবে, আরেকদিকে হিসাবও হবে। তার মানে বদলও হবে, বদলাও হবে। একদিকে উন্নতি, আরেকদিকে লাঠি। এই যে বদলা আর বদল, এই দুটো নিয়েই যে বাঙালিকে এগোতে হবে, এটাই যে বাঙালির ভবিতব্য, সেটা পশ্চিমবঙ্গের মানুষজন খুব ভালোভাবেই জানেন। এর মধ্যে যে কোনো একটাকে যদি আপনি ছেড়ে দিতে চান, যে কোনো একটাকে নিয়ে যদি আপনি কথা বলতে না চান, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি গালাগাল খাবেন। কেন বলছি বলুন তো? কারণ পশ্চিমবঙ্গের রাজনীতির এইটাই বৈচিত্র্য যে দুটো নিয়েই আপনাকে চলতে হবে। যেমন ধরুন, আজ যদি এই কথাটা বলা হয় যে বাঙালি রাজনীতির কিচ্ছু বোঝে না, আপনি যদি এই কথাটা বলেন, আপনি গালাগাল খাবেন। আবার আপনি যদি বলেন যে বাঙালি রাজনীতি সবটা বুঝে গেছে, কিচ্ছু বোঝার বাকি নেই, সব সে জানে, তাহলেও আপনি গালাগাল খাবেন। তার মানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে দুটো নিয়েই আপনাকে কোথাও একটা মধ্যপন্থা খুঁজে নিতে হবে। আজ এই যে ব্রিগেডের সভা হয়েছে, সেখানেও আপনি দেখুন, যদি আজ আপনি বলেন যে ব্রিগেডে এত মানুষ হয়েছেন, এত লোক হয়েছেন, এত এত ভিড় হয়েছে, এর থেকেই বোঝা গেছে যে বিজেপি এবার ক্ষমতায় চলে এসেছে, বিজেপি এবার প্রচুর ভোট পাবে। এটাও একটা যুক্তি যে সত্যি এত লোক যখন হয়েছে, সেখানে কিছু তো নিশ্চয়ই হবে। আবার উল্টো দিকে আরেকটা যুক্তিও রয়েছে যে আরে বাবা, ব্রিগেড তো বামেরাও ভরায় প্রত্যেকবার, কিন্তু তাতে লাভটা কি হয়? ভোটে তো সেটা দেখতে পাওয়া যায় না। এটাও আরেকটা যুক্তি। আপনাকে এখানেও এই দুটো যুক্তি নিয়েই এগোতে হবে, যে কোনো একটাকে আপনি বাদ দিয়ে দিতে পারবেন না। আর এইগুলোর মধ্যে দিয়ে যদি আপনি গোটা জিনিসটা বিচার করার চেষ্টা করেন, কত লোক হয়েছে, কতজনকে দেখা গেল, তার মানেটা কি হলো, এইবার ভেতরে ঢুকে বোঝা গেল চিত্রটা কি বেরিয়ে এসেছে, এগুলো যদি আপনি করতে চান, আপনি তাহলে রাজনৈতিক মজাটা পাবেন না। রাজনৈতিক মজাটা কোথায়? এই বৈচিত্র্যের মধ্যেই রয়েছে রাজনৈতিক মজাটা। কিরকম দেখুন, এই যে ব্রিগেডে আজকে বিজেপির সভা, নরেন্দ্র মোদীর সভা হয়েছে, সেখানে একজন যুবককে দেখা গেছে যিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বেকার ভাতা প্রকল্প শুরু করেছেন ভোটের আগে, আপনারা জানেন 1500 টাকা করে দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে, তার সঙ্গে বেকার ভাতা 1500 টাকা করে যুবক যুবতীরা পাবেন। তো এই বেকার ভাতার 1500 টাকা সেই যুবক তিনি পেয়েছেন। তিনি বলছেন, আমি গতকাল রাত পর্যন্ত ভাবছি যে আমি কি করে যাব, কলকাতায় সভায় যাব, কোথায় গাড়ি নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে, কি ব্যবস্থা করব। তারপর রাত্রিবেলা এই 1500 টাকাটা ঢুকে গেল। তারপরে আমি সকালবেলা সেই টাকাটা খরচ করে চলে এলাম, সেই টাকা দিয়ে আমি কলকাতায় চলে এলাম, নরেন্দ্র মোদীর সভায় যোগ দিলাম। তাহলে এটাকে আপনি কি বলবেন? এটা একটা পলিটিক্যাল শার্পনেস, রাজনৈতিক বুদ্ধি, পলিটিক্যাল অ্যাকুমেন সে লাগিয়েছে। সে মুখ্যমন্ত্রী প্রকল্পের টাকাটা নিয়েছে, সরকারি প্রকল্পের টাকা সে নিয়েছে, নিয়ে কিন্তু সে নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এসেছে, সে বিজেপির সমর্থক। এই যুবকের পাশেই আবার ব্রিগেডের জনসমাবেশেই আপনি আরেকজনকে পেয়ে যাবেন, আরেকজন যুবক যে চিৎকার করে, একেবারে চিৎকার করে বেকার ভাতাকে গালিগালাজ করে যাচ্ছে। বেকার ভাতা একেবারে খারাপ জিনিস, বেকার ভাতার মাধ্যমে লোভ দেখিয়ে এই ভাতা ভিক্ষা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে তিনি এটা শুরু করেছেন, বেকার ভাতা খুব খারাপ, তিনি গালিগালাজ করে যাচ্ছেন। এই দুটোই কিন্তু আপনি পাবেন, এবং এই দুজনেই কিন্তু বিজেপির সমর্থক। তারা দুজনেই এসেছেন ব্রিগেডের জনসমাবেশে যোগ দিয়ে বিজেপির নেতাদের কথা শুনতে, নরেন্দ্র
নরেন্দ্র মোদীর কথা শুনতে। আবার এই জনসমাবেশেই আপনি একজনকে পাবেন যাকে যখন প্রশ্ন করা হচ্ছে গ্যাস নিয়ে, তখন তিনি বলছেন যে গ্যাস আসতে কেন দেরি হচ্ছে, গ্যাসের কি সংকট হয়েছে তিনি সবটা জানেন, তার কাছে প্রচুর জাস্টিফিকেশন রয়েছে। আরে ওই তো তরমুজ প্রণালী, হরমুজ প্রণালী, ওইখান দিয়ে ওইটা বন্ধ করে দিল, তারপরে নরেন্দ্র মোদী একখানা ফোন করলেন, ওইখান দিয়ে একটা জাহাজ তো সাট করে এদিকে চলে গেল, তারপরে এদিকে চলে আসবে, তারপরে গ্যাস চলে আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে গ্যাসটাকে আটকে রেখে দিয়েছেন, এইরকম হাজারটা জাস্টিফিকেশন তার কাছে আছে। আবার তার পাশেই আপনি আরেকজনকে এরকম পেয়ে যাবেন যার কোনো জাস্টিফিকেশনের জাস্ট প্রয়োজনই নেই, কোনো দরকার নেই। তার বক্তব্য 1 মাস কেন 3 মাস যদি আমাকে অপেক্ষা করতে হয় গ্যাসের জন্য, 5,000 টাকা দিয়েও যদি আমাকে গ্যাস কিনতে হয়, তাও আমি নরেন্দ্র মোদীকেই ভোট দেব। পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী ক্যান্ডিডেটও নয় যে তাকে ভোট দেওয়া যাবে, কিন্তু তার কোনো জাস্টিফিকেশনেরই দরকার নেই। তিনি বিজেপির ভক্ত, তিনি বিজেপির সাথেই থাকবেন। তার বক্তব্য 5,000 টাকা দিয়ে হলেও আমি কিন্তু গ্যাস নেব এবং সেইবার আমি নরেন্দ্র মোদীকেই ভোট দেবো, আমি বিজেপির কাছেই আসবো। তো এইখানে দেখুন, এই যে দুটো তরফের লোকজন, দু ধরনের লোক, এদেরকেও কিন্তু আপনি সেই একই সমাবেশে দেখতে পাচ্ছেন। এরা সবাই বিজেপির সমর্থক এবং তারা সবাই এসেছেন নরেন্দ্র মোদীর কথা শুনতে। আর এইখানেই হচ্ছে একদিকে পলিটিক্যাল অ্যাকিউমেন, আরেকদিকে পলিটিক্যাল অ্যাবসার্ডিটি। এই একদিকের রাজনৈতিক তীক্ষ্ণতা, আরেকদিকের রাজনৈতিক উন্মত্ততা, এই দুটো যখন একসাথে মিশে যায়, সেখানেই কিন্তু একটি রাজনৈতিক দলের ভিত্তি স্থাপন হয়। এই ব্রিগেডের আজকের একটা যে ভালো বিষয়, নরেন্দ্র মোদী তিনি কোনো কথা বলতে বাদ রাখেননি। মানে একেবারে অত্যন্ত সুচারুভাবে ওদিকে সন্দেশখালি থেকে শুরু করে এদিকে সাউথ ক্যালকাটা ল কলেজ পর্যন্ত, ইনক্লুডিং আর.জি. করের ঘটনা, সমস্তটাই তিনি ছুঁয়ে গেছেন, সমস্তটাই তিনি তুলে ধরেছেন। প্রসঙ্গত বলে রাখি, এই আর.জি. কর আন্দোলনের মাধ্যমে বেশ সামনে আসা, চর্চায় আসা একজন ডাক্তার বুদ্ধিজীবী, তিনি আজ ব্রিগেডের জনসমাবেশে নরেন্দ্র মোদীর হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করবেন, এরকম একটা গুঞ্জন চর্চা চারিদিক থেকে বেশ শুরু হয়েছিল। এবার দেখুন, আর.জি. করের আন্দোলনের কথা যদি বলতে হয়, যদিও নরেন্দ্র মোদী মঞ্চের উপর থেকে আজ বলেছেন যে মানুষ আর.জি. করের কথা কিন্তু ভুলে যাননি, কিন্তু সাম্প্রতিককালে বহুবার এই আর.জি. করের আন্দোলনের সঙ্গে সব থেকে বেশি যারা যুক্ত, অভয়ার বাবা মা, তারা এই অভিযোগটা বহুবার করেছেন যে কোনো রাজনৈতিক দল, কোনো বুদ্ধিজীবী কেউ কিন্তু বহুদিন হলো তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেন না। সম্প্রতি বিজেপির একজন নেতা, যিনি অনেকবার বিজেপি, তৃণমূল বিজেপি এসব করে এখন বিজেপিতে রয়েছেন, তিনি দেখা করতে গিয়েছিলেন অভয়ার বাবা মার সঙ্গে, এবং সেখান থেকে একটা গুঞ্জন আবার শুরু হয়েছিল যে অভয়ার বাবা মা এবার ভোটে দাঁড়াবেন বিজেপির হয়ে। সবটাই তো ভোট কেন্দ্রিক এখন, তো যদিও সেই কথাটা তারা সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন। তো আর.জি. করের আন্দোলনের কেউ, মানে যারা যারা সেই সময় সামনে উঠে এসেছিলেন, সেই রাজনৈতিক নেতারা বলুন বা বুদ্ধিজীবীরা, তারা কেউ অভয়ার বাবা মার সঙ্গে যোগাযোগ না রাখলেও এই বুদ্ধিজীবী, ডাক্তার বুদ্ধিজীবী, যিনি একদম রাজনৈতিক প্রেক্ষাপটে এই আর.জি. করের আন্দোলনকে ব্যবহার করে বেশ সামনে উঠে আসেন, তিনি কিন্তু আজ ব্রিগেডের জনসমাবেশে টুংটুং করে ঠিকই পৌঁছে গিয়েছিলেন। তিনি একেবারে পতাকা নিয়ে যোগদানটা করেননি, কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন। এবং যখন আর.জি. করের আন্দোলনটা চলছে, সেই সময় কিন্তু তাকে বেশ দেখা যেত তিনি বেশ বাম সমর্থনে রয়েছেন, এরকম কথাবার্তা সামনে রাখেন, বাম ঘেঁষা, বাম নেতাদের সঙ্গে তার ছবি, এবং সেই সময় তিনি কিন্তু বেশ বিজেপি বিরোধী ছিলেন। তারপর হঠাৎ একদিন তাকে দেখা গেল তিনি লর্ড কুণাল ঘোষের সঙ্গে ছবি দিয়েছেন, এবং সেই সময় তিনি বললেন যে না না, প্র্যাকটিক্যালিটিটা আমাদের কিন্তু বুঝতে হবে। প্র্যাকটিক্যালিটি বোঝার জন্য তিনি চলে গেলেন লর্ড কুণাল ঘোষের কাছে। তারপর এখন সম্প্রতি তিনি বেশ বিজেপি ঘেঁষা হয়েছেন, এবং এখন তিনি বলেন যে এটা তো একটা ধর্মযুদ্ধ এবং আমাকে ধর্মের পক্ষে থাকতেই হবে। মানে বিষয়টা হচ্ছে আর.জি. কর আন্দোলনকে ব্যবহার করে বেশ বাম ঘেঁষা, বাম সমর্থন হয়ে সেখান থেকে প্র্যাকটিক্যালিটি বোঝার জন্য লর্ড কুণাল ঘোষের কাছে পৌঁছে এখন ধর্মযুদ্ধে, ধর্মের পক্ষে থাকার জন্য তিনি বেশ বিজেপি ঘেঁষা হয়েছেন, বিজেপির দিকে তিনি রয়েছেন। এবার দেখুন, এই যে বুদ্ধিজীবী তকমাটা এখন দেওয়া হয়, এখন মানুষজন এটাকে মানে হাসির একটা খোরাক করে নিয়েছে, কিন্তু একটা সময় পশ্চিমবঙ্গের এই বুদ্ধিজীবীদের সত্যিই কিন্তু একটা বৈভব ছিল, সত্যিই ছিল। বেশ পড়াশোনা জানা মানুষজন, প্রচুর পড়াশোনা তারা করেন, হয়তো ছেঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়াতেন, কিন্তু এমন কথা বলবেন কান দিয়ে রক্ত বের করে দেবেন, এবং তারা কাউকে কিছু বলা থেকে পিছুপা হতেন না। আপনার মনে হতে পারে তারা হয়তো কোনো একটা দিকে ঝুঁকে থাকতেন, সেটা কিন্তু একেবারেই নয়। পুরনো কমিউনিস্ট যারা ছিলেন তারা কিন্তু বুদ্ধিজীবীদের সেই সময়কার রীতিমতো ঘৃণা করতেন, এবং কোথাও যে কেউ কোনো রকম যদি অন্যায় করতেন সেটার প্রতিবাদ করা থেকে সেই সমস্ত বুদ্ধিজীবীরা একেবারেই পিছুপা হতেন না। সেখান থেকে আস্তে আস্তে একটা জায়গা তৈরি হয় বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে, যখন এই বুদ্ধিজীবীদের কাছে টেনে নিয়ে ন্যারেটিভ বিল্ড করার জন্য একটা জায়গা তৈরি করা হয়, এবং সেখান থেকে শুরু হয় বুদ্ধিজীবীদের বুদ্ধজীবী হওয়া। তারপর যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন, তিনি তো মোটামুটি ওই সমুদ্র সৈকত থেকে ঝিনুক কালেক্ট করা হয় যেরকম, সেরকম বুদ্ধিজীবীদের কালেক্ট করতে করতে এগোচ্ছেন এখনো। তো
তো তারা হয়ে যান মমতাজীবী। আর এখন বিজেপিজীবী তারা হয়ে গেছেন, কারণ বিজেপিও এখন বুঝতে পেরেছে এই বুদ্ধিজীবী কালেক্ট করার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটার একটা আদি উদাহরণ যদি হয়ে থাকেন মিঠুন চক্রবর্তী, তাহলে তার আধুনিক উদাহরণ হচ্ছেন রুদ্রনীল ঘোষ, এবং আগামী উদাহরণ হতে পারেন এই ডাক্তার বুদ্ধিজীবী। তবে দেখুন, এতে অন্যায়ের কিছু নেই, এগিয়ে যেতে হবে, এই নিয়েই বৈচিত্র্যময় চারিদিকে সব রয়েছে। আগেই বলছিলাম পশ্চিমবঙ্গের রাজনীতির বৈচিত্র্যের কথা, সেই রকমই পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীও অত্যন্ত বৈচিত্র্যময় জীব। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী গাধাও নয়, ঘোড়াও নয়, সে অদ্যাপি খচ্চর। গাধা এবং ঘোড়ার অশুভ মিলিত প্রয়াসের ফল পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী বামপন্থী হতে ভালোবাসে, কারণ শীত নিয়ন্ত্রিত ঘরে গরিবের চিন্তা তাকে খুবই কাঁদায়। কিন্তু তারই সঙ্গে সে আবার লুকিয়ে লুকিয়ে তৃণমূলকে ফোন করতেও ভালোবাসে, কারণ শাসক দলের সুযোগ সুবিধা, ফল মূলর যোগান এগুলোও তার চাই। এবং তারপর সব শেষে চে গুয়েভারার উল্কি দাগিয়ে বিফ স্টেক, পর্ক সসেজ খেয়ে সাত্ত্বিক সেজে সে বিজেপির দিকে এগিয়ে যায়। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মনে প্রাণে গুলবাজ বাম, সুবিধে সন্ধানী তৃণমূল এবং আগামীর লোভী বিজেপি। দেখুন, অনেক প্রাণী আছে যারা নিজেদের বিষ্ঠা খেতে ভালোবাসে, খচ্চরই একমাত্র যে অন্যের বিষ্ঠার রসাস্বাদন করে নিজেকে তৃপ্ত মনে করে। এবং দেখুন, এই বৈচিত্র্যই এখানেও রয়েছে। কেন বলছি এই বৈচিত্র্য এখানেও রয়েছে? আমি তো অনেকদিন ধরে আপনাদের সামনে এভাবে কথা বলছি, এরপরে কিছু মানুষজন থাকবেন যারা কমেন্ট করবেন যে দিদি আপনি কি বলতে চাইলেন, কিছুই বুঝতে পারলাম না। তাহলে একবার শেষ চেষ্টা করি, দেখি বোঝানো যায় কিনা। দেখুন, চেষ্টাই তো করতে পারি, সবাই চেষ্টাই তো করছেন। এদিকে বিজেপি বাংলায় ক্ষমতায় আসার চেষ্টা করছে, ওদিকে বামেরা অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি করার চেষ্টা করছে, ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন। তাহলে আমিও একটু চেষ্টা করি। দেখুন, আমি বলতে পারি যে মাস্টার মশাই কোনো কসুর করছেন না। মাস্টার মশাই এই বয়সেও দূর থেকে এসে খেটে খুঁটে খুব ভালো করেই পড়াচ্ছেন, খুব ভালো রকম প্রস্তুতির কথা বলে দিয়ে যাচ্ছেন। মাস্টার মশাইয়ের কোনো কসুর নেই। ছাত্র ফাঁকিবাজ। ছাত্রর যদি আজ মনে হয় স্টেজের ওপরে উঠে সে হাসো, এসো, নাচো এসব বলবে, কিংবা ছাত্রর যদি মনে হয় সে স্টেজের ওপরে উঠে হা 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 এরকম করে হাসবে এবং সেটা বেশ মজার ব্যাপার, যদি তাদের সেটা মনে হয় তারা সেটা করবে। এবং সে সমস্ত শোনার পর যদি বলা হয় ক্যাকা ছিচির সঙ্গে এই হা হা হার, তাহলে পার্থক্যটা কি থাকলো? তফাৎ কেউ করতে পারবেন না, বৈচিত্র্য নিয়ে তারাও এগোবেন। কিন্তু ছাত্র ফাঁকিবাজ। আবারও বলছি, মাস্টার মশাইয়ের কোনো কসুর আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। মাস্টার মশাই বেশ ভালো রকমই চেষ্টা করছেন, কিন্তু ছাত্র ফাঁকিবাজ হলে কি আর করা যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন